একটা ঘর মানে শুধু চারটা দেয়াল না, প্রতিটা কোণায় জড়িয়ে থাকে অনেক অনেক স্মৃতি আর ভালোবাসা। আলহামদুলিল্লাহ, নিজের মতো করে ধীরে ধীরে সাজানো এই ছোট্ট ঘরটা আমাদের কাছে অনেক স্পেশাল। আজকে আমাদের সেই ঘরটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বাসায় অনেক দিনের এক্সপেক্টেড কিছু গেস্ট আসবে, তাদের উদ্দেশ্যে আজকে পুরো বাসাটা মোটামুটি নিজের মতো করে গুছিয়েছি। সেই সুযোগে ভাবলাম আপনারা যারা আমার বাসাটা এতদিন দেখতে চেয়েছে, পুরো বাসাটা তাদেরকে আজকে একটুখানি দেখিয়ে দিব। সেই সাথে গেস্টদের জন্য কি কি আয়োজন করেছি সেই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এক্সপেক্ট করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেকটা বেশি ভালো লাগবে। প্লিজ আজকের ভিডিওটা প্রথমে একটা লাইক দিয়ে তারপর শুরু করবেন। ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আজকে দুপুরে আমার বাসায় আসবে মেহমান। যারা আসবে আজকে তারা আমার কাছে অনেক স্পেশাল। তাদের জন্য আমি মোটামুটি একটু স্পেশাল ভাবেই সবকিছু করার ট্রাই করেছি। এই যেমন সকালে সবার আগে তাদের জন্য আসার পরে কি নাস্তা দিব সেটা রেডি করে রাখছিলাম। আমি প্রথমেই ফালুদাটা রান্না করে রেখে দিয়েছি, তো সেটা বক্সে ভরে তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিব। তারপরে একটা ডাবের পুডিং বানিয়েছি, ডাবের পুডিংটাও আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব, এখনও রাখা হয়নি। তো সকাল থেকে শুরু করেছি, তারপরে ভাবলাম দুপুর হতে হতে এটা ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, আর একটা করছি এখানে নোয়াবি সেমাই, যেটা আসলে আমি আমার মতো করে করছি। প্রথমে আমি ক্রিমটা রেডি করে নিয়েছি, এরপরেই সেমাইটা ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি একটা ট্রান্সপারেন্ট বাটি নিয়েছি, সেই বাটিতে প্রথমে আমি সেমাইটা দিলাম, তারপরে লেয়ারে দিয়েছি সেই ক্রিমটা, তারপরে সেমাইয়ের আরেকটা লেয়ার দিয়ে তারপরে আমি আরেকটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে নারকেল কোরানো। এটা আসলে নোয়াবি সেমাইতে কেউ দেয় না, বাট আমরা চট্টগ্রামের মানুষ কেন যেন সেমাইতে মানে নারকেল দিয়ে খেতেই বেশি ভালোবাসি আর কি। তো সেই চিন্তা থেকে আমার কাছে মনে হয়েছে যারা আসছে তারাও যেহেতু আমার রিলেটিভ, সো তাদের জন্য আমি একটু এখানে এক্সট্রা করে নারকেল অ্যাড করি, যাতে করে খেতে একটু বেশি মজা লাগে আর কি। যাই হোক, এই নোয়াবি সেমাইটা আসলে একটু স্কোয়ার শেপের, একটু ডিপ কোনো বাটিতে সার্ভ করলে বেশি সুন্দর লাগে দেখতে, মানে পাশ থেকে সেই লেয়ারগুলো বোঝা যায় আর কি। বাট আমার কাছে সেরকম স্কোয়ার শেপের নাই, যেই শেপের আছে সেটাতে আমি বানিয়ে নিলাম আর কি। নতুন এই বাসাটায় ওঠার পর থেকে আপনারা অনেকে আমার কাছে হোম ট্যুর ভিডিও চেয়েছিলেন। আসলে তেমন করে গোছানো সাজানো হয়নি, মানে মনের মতো করে আর কি। তো যতটুকুই এর মধ্যে গুছিয়েছি মেহমানের জন্য, আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে একটু করে হলে শেয়ার করা যায়, যারা এতদিন ধরে আমার পুরো বাসাটা দেখতে চেয়েছিলেন। যে অর্থে একটা হোম ট্যুর ভিডিও বলা যায়, সেরকম কিন্তু এটা হোম ট্যুর না। আমি জাস্ট এক ঝলক করে আমার রুম বা আমার পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের বেডরুম, যেটাতে আমরা মা ছেলে আমরা পরিবার থাকি। তো আজকে আমার খুব পছন্দের একটা চাদর বিছিয়েছি, সেই সাথে আমার খুব পছন্দের কিছু পর্দা আজকে লাগিয়েছি। কেমন হয়েছে চাদর এবং পর্দা, ম্যাচিং হয়েছে কিনা আমাকে জানাবেন। আমার কাছে তো সাদা মানে শুভ্রতা, সাদা যে কোনো কিছু দিয়েই ঘর সাজাতে খুব ভালো লাগে। আর পর্দাটা আমার খুব পছন্দের ছিল, কারণ এরকম প্রিন্টেড পর্দা, প্রিন্টেড চাদর আমার খুব পছন্দের। যাই হোক, মেহমানের জন্য একটু স্পেশালভাবে আজকে আমাদের বেডরুমটাও সাজিয়ে নিলাম। বাসাটা আমার যদিও 3 রুমের বাসা, কিন্তু রুমগুলো অনেক ছোট ছোট, যার কারণে অনেক কিছু দিয়ে ভরপুর করে সাজানোর কোনো সুযোগ নেই। তো এই তো আমার বেডরুমের মধ্যে একটা ড্রেসিং টেবিল রেখেছি আর একটা ওয়ার্ড্রপ রেখেছি, যে দুইটা ফার্নিচার একেবারে না রাখলেই নয়, একদম নিত্য প্রয়োজনীয়। এই তো, আর তেমন কিছুই রাখা হয়নি। এটা হচ্ছে আমার বাসার সেকেন্ড বেডরুম, যেটাকে আমরা গেস্ট রুম বলি, কারণ গেস্ট আসলে আমরা এখানে থাকতে দেই। এখানে জাস্ট একটা বেড রেখেছি, পাশে একটা বেড সাইড ড্রয়ার রেখেছি এবং সেই সাথে একটা পড়ার টেবিল, যে পড়ার টেবিলটা আমাদের প্রতিদিন লাগে। হয় জোহানের বাবা পড়াশোনা করে, না হলে আমি পড়াশোনা করি। দেখতেই পাচ্ছেন অনেক বইপত্রে ভরপুর, যেগুলো আসলে ওখান থেকে সরানোর কোনো সুযোগ নেই। আর এই রুমে আমার যে 3 পার্টের স্টিলের আলমারিটা আছে সেটা রেখেছি। সেটা রাখার পরে আসলে রুমটাতে আর তেমন কোনো জায়গা নেই অন্য কোনো কিছু রাখার।
সেই সাথে যে পড়ার টেবিলটা আছে সেটাতে বসে পড়ার জন্য একটা চেয়ার রেখেছি, যে চেয়ারটা এই পাশে যে খালি জায়গা আছে সেই জায়গাটাতেই রেখে দিয়েছি। এবং সেই সাথে আমার এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম এবং হচ্ছে একটা ব্যালকনি আছে। আমার প্রথম যে বেডরুমটা দেখিয়েছি সেটাতেও একটা বড় ব্যালকনি আছে, বাট এই গেস্ট রুমের সাথে ব্যালকনিটা একটু ছোট। ব্যালকনিতে গাছ রাখা আমার খুব পছন্দের একটা জিনিস। আমি আমার প্রত্যেকটা ব্যালকনিতে অল্প অল্প করে গাছ রাখার ট্রাই করেছি। এই তো এটা হচ্ছে আমার ড্রয়িং কাম ডাইনিং। আমার ডাইনিং টেবিলটা আমি কয়েকদিন আগে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি আসলে আজকের ভিডিওতে তেমন করে কোনো কিছুই ডিটেলস দেখাচ্ছি না, জাস্ট এক ঝলক করে প্রত্যেকটা রুমের এক একটা ভিউ জাস্ট দেখিয়ে দিচ্ছি। যেহেতু ড্রয়িং কাম ডাইনিং, তো ডাইনিং রুমেরই এক পাশে আমি সোফাগুলা রেখেছি। টিভির নিচে যেই আমার প্লান্টগুলা দেখতে পাচ্ছেন, এগুলা নর্মালি এভাবে করে রাখি না। সেদিন গেস্ট আসছে, সেজন্য ভাবলাম টি টেবিলটা যেহেতু নাস্তা দেওয়ার জন্য লাগবে, সো ওই জায়গাটা খালি পড়ে থাকবে, তো ওটার নিচে আমি প্লান্টগুলা রেখেছি। বাট নর্মালি আমি ওই জায়গাটাতেই আমার টি টেবিলটা রাখি, আর প্লান্টগুলা বাইরেই ব্যালকনিতে রাখা হয়। এই তো এটা হচ্ছে আমার এন্ট্রি ডোর, সেটার পাশে আমি শো ক্যাবিনেটটা রেখেছি এবং সেই দেয়ালে আমার ওয়াল শোকেসটা রেখেছি। আর অপর পাশের দেয়ালে রামাদান মোবারক লেখাওয়ালা যেই সাজানো ব্যাপারটা আছে, ওটা আসলে সেই রমজানের সময় সাজিয়েছিলাম, এখনও আর ওঠানো হয়নি। এই তো নর্মালি আমি আমার ড্রয়িং রুমটা মানে সোফার আশপাশ ঠিক এরকম করে রাখি, মানে টিভির নিচে আমার টি টেবিলটা রাখি, পাশে একটা ইনডোর প্লান্ট রাখি, আর হচ্ছে কর্নারে লাইটস আছে, আবার কিছু আর্টিফিশিয়াল প্লান্টস আছে। এভাবে করেই সাজিয়ে গুছিয়ে রাখি আর কি নর্মালি। বাট গেস্ট আসার দিন একটু আমি বেশি করে প্লান্ট আর হচ্ছে জোট রাখটা দিয়ে প্লান্টগুলো রেখেছিলাম আর কি। এখন যাচ্ছি আমাদের থার্ড বেডরুমে, যেটা আসলে আমরা তেমন করে ইউজ করি না। আমার যেহেতু ছোট বেবি আছে, তার খেলাধুলার জন্যই বিশেষ করে এই রুমটা অনেকটা ফাঁকা করে রাখা হয়েছে, তেমন কোনো ফার্নিচার এখানে রাখা হয়নি। বাসায় আগে থেকে থাকা একটা পড়ার টেবিল, তারপর সাথে একটা প্লাস্টিকের ওয়ার্ড্রোব, একটা লন্ড্রি বাস্কেট আর একটা সিঙ্গেল সোফা, এই জিনিসগুলো আসলে রাখার আর কোনো জায়গা নেই, তো এই রুমটাতে আমরা রেখেছি। সেই সাথে একটা সিটিং এরিয়া বানিয়েছি ছোট্ট করে, আর জোহানের বাবার বুকশেলফটা আছে। এই তো যে জিনিসগুলো আমাদের রেগুলার ইউজ হয় না, এই ধরনের জিনিসগুলা দিয়ে এই রুমটা আপাতত এভাবে করে জাস্ট গুছিয়ে রেখেছি, বাট সাজানোর ব্যাপারটা তেমন করে হয়নি। বাসা তো মোটামুটি পুরোটা দেখিয়ে দিলাম। এখন আসি রান্নাঘরে। রান্নাঘরে অনেক রান্না বান্না করেছি, তাই বেহাল দশা। এই যে আমি মেহমানের জন্য কি কি রান্না করেছি সেগুলাই আপনাদের সাথে একদম সার্ভ করার আগে শেয়ার করছি। আমি ডিম ভুনা করেছি, তারপরে এখানে বিফ ভুনা করেছি, তারপরে চিংড়ি টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করে নিয়েছি। সেই সাথে মুরগির রোস্ট করেছি। আসলে আমি একা হাতে সব কিছু করেছি। সেদিন বাসায় কাজের আপা এসেছিল, উনি জাস্ট বাসা পরিষ্কারের ক্ষেত্রে আমাকে একটু এক্সট্রা হেল্প করেছিল আর কি। এই তো এখানে আর করেছি রূপচাঁদা ভুনা। রূপচাঁদাটাও আসলে একটু টমেটো দিয়ে ভুনা করেছি। তেমন ঝোল বা সবজি জাতীয় খাবার খুব একটা ছিল না। আর এখানে করেছি পোলাও, একদম সাদা প্লেন পোলাওটা রান্না করেছি, সেটা আমি আমার রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। অনেক তাড়াহুড়া করে আসলে রান্নাবান্নার কাজগুলো করেছিলাম, কারণ সকালে উঠেই পুরো বাসা পরিষ্কার করে সব গুছিয়ে তারপর নাস্তা পানি যা বানানোর সব বানিয়ে তারপরে হচ্ছে রান্না করেছি। ভাগ্য একটু ভালো ছিল, মেহমান এসেছে একটু দেরিতে, প্রায় 3টা বেজে গিয়েছিল। তো ওই সময়ে তারা আসলে তেমন বিশেষ কোনো নাস্তা খাবে না। আমি জাস্ট একটু ঠান্ডা পানি দিয়ে ড্রিঙ্কস বানিয়েছি, আর যে নোয়াবি সেমাইটা করে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা, সেই সেমাইটা তাদেরকে সার্ভ করে দিয়েছি।
তো খাওয়া দাওয়া মানে সেই ড্রিঙ্কসটা আর সেমাইটা খাওয়া দাওয়া করে তারা ফ্রেশ হয়ে 10 মিনিট পরে আমি আবার টেবিলে সবগুলা খাবার দাবার সার্ভ করে দিয়েছি। তখন প্রায় 3:30টার পর হয়ে গিয়েছে, মানে দুপুরের পর আর কি। তো যার কারণে আসলে নাস্তাটা আর সব কিছু সার্ভ করা হয়নি, ভাত খেতে পারবে না ওই চিন্তা থেকে। তো ভাত খাওয়ার জন্য বা লাঞ্চের জন্য যা যা রান্না করেছিলাম এই তো সব কিছুই আমি আমার মতো করে এখানে টেবিলে গুছিয়ে তারপর সার্ভ করে দিয়েছি। আরও কত কিছু যে করতে ইচ্ছে করছিল, যেমন ভর্তা, ভাজি, কোনো একটা সবজি, এই জিনিসগুলো অ্যাড করতে না পেরে আমার আসলে একটু অসম্পূর্ণ লাগছিল। তো যার জন্য আমি ডিম ভুনাটা একটু মানে ঝোল রেখেই করেছি আর কি, যেন একটু ঝোল নিতে পারে, কারণ বাকি সবগুলাই একটু যেহেতু শুকনা টাইপের। যাই হোক, এই তো আমি আমার মতো করে একা হাতে রান্না বান্না করে তাদের জন্য দুপুরের লাঞ্চটা কোনোরকম সার্ভ করতে পেরেছি ঠিক টাইমে, এটাতেই আমার একটা শান্তি। আমি তো জানি না ধৈর্য ধরে আমাকে এতক্ষণ পর্যন্ত কে কে দেখে যাচ্ছেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন আপনাদের সবাইকে আমার মন থেকে এবং অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। আপনারা যারা আমাকে এত বেশি টাইম দিচ্ছেন, আমাকে রেগুলার দেখেন, আপনাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আজকে যারা আমাকে প্রথম দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার ভিডিও যারা যারা আজকে দেখেছেন আপনাদের সবার কাছে আমার আবারও রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দুপুরে লাঞ্চের পর ভাবলাম তাদেরকে কিছু ডেজার্ট টাইপের খাবার দাবার সার্ভ করি। তো সেক্ষেত্রে আমি যে ডাবের পুডিংটা বানিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম তারা আসার পরে এটা দিব, বাট বারণ করাতে আমি আর এটা তখন দেইনি। তো খাওয়া দাওয়া করার পরে ভাবলাম এখন ডাবের পুডিংটা দেওয়া যায়। তো তখন আসলে ডাবের পুডিংটা দিয়েছিলাম এবং সেটা খেতে এত মজা হয়েছিল। আমি আসলে আগে কখনো ডাবের পুডিং বানাইনি, ওই দিন ফার্স্ট টাইম তাদের জন্য বানিয়েছিলাম। আমার নিজেরও খেতে ভীষণ রিফ্রেশিং লেগেছে। 2টা নারকেল কেটে তারপর 2টা নারকেলের পানি দিয়ে আমি এই ডাবের পুডিংটা বানিয়েছিলাম আর কি। যাই হোক, তারা যে মিষ্টি এনেছিল, রসমালাই এনেছিল বা আরও অনেক নাস্তা নিয়ে এসেছিল, সেখান থেকে দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম কিছু মিষ্টি তাদেরকে সার্ভ করে দেই, আর বাচ্চারাও তো আছে, তো তারাও খাবে আর কি। তো সেই উদ্দেশ্যে আমি তাদের জন্য এখানে মিষ্টি সার্ভ করে নিচ্ছি। আমার গত একটা ভিডিওতে স্বর্ণা আপু বলেছিল, একটা সুন্দর কমেন্ট করেছিল আর কি, যেটা না পড়ে পারলাম না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? তোমার ভিডিওর প্রতি কি যে নেশা হয়েছে কি বলবো। সব সময় অপেক্ষায় থাকি কখন তোমার ভিডিও আসবে। প্রতিদিন ভিডিও দিলে খুব খুশি হব। আর জানো, তোমাকে না কেন জানি আমার ভীষণ আপন মনে হয়, খুব কাছের মানুষ মনে হয়। যাই হোক, জোহানকে দেখে ভীষণ ভালো লাগলো। সেদিন স্বর্ণা আপুর এই কমেন্টটা পেয়ে আমার মন খুব ভালো হয়ে গিয়েছিল, কারণ সেদিনের ভিডিওটাতে আমি খুব মন খারাপ করা কিছু কথা বলেছিলাম আমার ভিডিও রিচ নিয়ে। কেন আপনারা লাইক দেন না, কেন আপনাদের কাছে আমার ভিডিও পছন্দ না, আমি আর কি কি আসলে ইমপ্রুভ করতে পারি, এইসব বিষয়গুলো নিয়ে কথা বলাতে আমাকে স্বর্ণা আপু এত সুন্দর একটা কমেন্ট করেছিল। স্বর্ণা আপু, থ্যাংক ইউ সো মাচ, সো সুইট অফ ইউ আপু। তুমি আসলে খুব ভালো, তুমি আমার প্রতিটা ভিডিও সবার আগে দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, যেটাতে আমার কাছেও মনে হয় তুমি আমার অনেক কাছের, অনেক আপন। আমার সেদিনের ভিডিওতেও আমার অনেক রিচ কম ছিল এবং ভিউজ অনেক কম ছিল রেগুলারের চেয়েও, বাট যারা যারা কমেন্ট করেছে সবাই এত মন ভালো করে দিয়েছিল কি বলবো। যেমন হেলেন আপু বলেছিল, আরে আমার তো মন খারাপ প্রতিদিন হয়, তারপরেও ভিডিও শেয়ার করি 7 বছর ধরে, কত বেহায়া বলো তো। হেলেন আপু আসলে এভাবে করে বলবেন না, কারণ হেলেন আপুর ভিডিও অনেক সুন্দর হয়, অনেক অনেকেই দেখে, আবার খুব ভালো ভালো কথাবার্তা বলে হেলেন আপু তার ভিডিওতে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে হেলেন আপুর ভিডিও। তারপরে পারভিন আক্তার নামের একজন আমার সাধারণ দর্শক আপু কত সুন্দর করে বলছে, আমার দৃষ্টিতে তুমি প্রথম সারির ভিডিও বানাও, যখন নোটিফিকেশন পাই নিরিবিলি দেখবো বলে রেখে দেই, পরে কাজের ঝামেলায় আর দেখা হয় না, এখন থেকে ইনস্ট্যান্ট দেখে নেব।
আপু আপনি যে কথাটা বলেছেন এতে আমি অনেক বেশি খুশি হয়েছি। তারপর জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে জান্নাত আপু কত সুন্দর করে বলেছে। তারপর আবার বলেছে আমার প্রিয় সালমা আপু কত সুন্দর করে আমাকে স্ট্রাগলের কথাগুলো বলল, আমার খুবই ভালো লেগেছে। তারপর হচ্ছে নাহার ফুড ব্লগ আপু বলেছে, দিন রাত্রি ব্লগ থেকে আপু বলেছে, টোনাটনির সংসার থেকে বলেছে, তানিয়াস ডায়েরি থেকে বলেছে, মানে সবাই আমাকে খুব সুন্দর সুন্দর করে সান্ত্বনা দিচ্ছিল এবং ধৈর্য ধরে কাজ করে যাওয়ার কথা বলছিল। এদিকে কথা বলতে বলতে সন্ধ্যার পরে মেহমানদেরকে আমি আসলে কি কি নাস্তা দিয়েছিলাম সেগুলাই রেডি করছি আর হচ্ছে সার্ভ করে দিচ্ছি অলরেডি। যে ফালুদাটা বানিয়েছিলাম সেটা সবগুলো ফ্রুটস কেটে আমি এখানে সার্ভ করে নিয়েছি আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই রেডি করেছি। তো আর সাথে থাকবে চা। তো আমি এগুলা দিয়ে তাদেরকে আসলে সন্ধ্যার পরে নাস্তাটা দিয়েছিলাম। তারা আসলে তেমন কিছুই খেতে চাচ্ছিল না, কারণ লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো একদমই ক্ষুধা নেই, পেট একদম ফুলফিল হয়েছিল, যার কারণে আমি একদম যেগুলা আসলে খুব বেশি পেট ভরবে না বা একটু ঠান্ডা এরকম জিনিসগুলাই দেওয়ার চেষ্টা করেছিলাম। আচ্ছা, ইউটিউব থেকে কোনো পেমেন্ট পায় না, কোনো আর্নিং হয় না, তারপরেও প্রায় সময় ভিডিও দিয়ে যাচ্ছি বা প্রতি সপ্তাহে অন্তত একটা করে ভিডিও দিয়ে যাচ্ছি। এটা আসলে এই যে ভিডিওতে কোনো রিচ নাই, ভিউজ নাই, তারপরেও যে ভিডিও দিয়ে যাচ্ছি বা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই কমেন্টগুলার লোভে বলতে পারেন, অথবা ভিডিও মেক করা, ভিডিও বানানো আমার কাছে একটা থেরাপির মতো কাজ করে, সেটার জন্য বলতে পারেন। আমার ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা। আমি এতদিন 5-6 দিন পর পর একটা একটা করে ভিডিও দিতাম, এখন চিন্তা করেছি 2 দিন পর পর অথবা সর্বোচ্চ 3 দিন পর পর একটা করে ভিডিও দিব। আপনারা কি দেখবেন? তাহলে কিন্তু আমি 2 দিন পর পর একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করব। আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।